আমাদের ডিভোর্সের ৮ বছর পরে আমার প্রাক্তন স্বামী আমাদের কলেজের পুনর্মিলনে আমাকে দেখে হেসে বলল, "এখনো একা অনন্যা?" সে জানতো না যে আমি আবারও বিয়ে করেছি। আর সেই হলের যে মানুষটাকে সে সবচাইতে বেশি ভয় পেত, ওই মানুষটাই কিছুক্ষণ পরে সবার সামনে নিজের স্ত্রী বলে আমাকে পরিচয় দিতে যাচ্ছে। নিমন্ত্রণ পত্রটি ২ দিন ধরে আমার ডাইনিং টেবিলে পুরো একটা ফাঁদের মতো হয়ে পড়েছিল। অফ হোয়াইট খাম সোনালী অক্ষরে লেখা ২০১০ ব্যাচের পুনর্মিলনী, ঢাকা বিজনেস স্কুল ডিভিএস। চা ঠান্ডা হয়ে যাচ্ছিল আর আমি ওইটার দিকে তাকিয়েছিলাম। দীর্ঘ ৮ বছর এই মুখগুলোর আমি মুখোমুখি হইনি। ৮ বছর আগে এক কাপড়ে আর একটা ভাঙা সংসার, এক বুক ক্ষোভ নিয়ে রাফসান আহমেদের বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম। পিছনে ফেলে রেখে এসেছিলাম একদল মানুষের কানাঘষা। মেয়েটা সংসারটা ধরে রাখতে পারল না। অথচ একটা সময় আমাদের ব্যাচের সবচাইতে মেধাবী মেয়ে বলা হতো আমাকে। তারপর আমার রাফসানের সাথে বিয়ে হলো আর রাতারাতি আমার পরিচয় হয়ে গেল স্বামী পরিত্যক্ত নারী। মানুষের ড্রয়িং রুমে আমাকে নিয়ে মুখরোচক গল্প। ৩২ বছর বয়সে এসে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝেছি, ডিভোর্স শুধু একটা বিয়ে ভেঙে দেয় না, সমাজ অধিকার দিয়ে দেয় আপনার নামটা নিয়ে যন্ত্রতন্ত্র আর চিবিয়ে খাওয়ার। রাফসান এই কাজটা খুব নিখুঁতভাবে করেছিল। সে সবাইকে বলেছিল আমি নাকি বড্ড অহংকারী, আমি নাকি ক্যারিয়ার ছাড়া কিছুই বুঝি না, ভীষণ কোল্ড আর ঘরকোলঠা আর কাজের অযোগ্য। সে কাউকে এটা বলেনি যে আমার অল্প বেতনের চাকরিটা নিয়ে সে প্রতিনিয়ত আমাকে কিভাবে খোঁটা দিত। সে এটা কখনো কাউকে বলেনি যে তার মা কিভাবে আমার আলমারি চেক করতো যেন আমি চোর। সে এটা কখনো কাউকে বলেনি যে সে একদিন আমার এমবিএ সার্টিফিকেটটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিল, ডিগ্রি দেওয়ার তো ভালো বউ হওয়া যায় না। এরপর আমি আর কোনো রিইউনিয়নে যাইনি, একটাতেও যাইনি। কিন্তু এবার আমন্ত্রণ পত্রে নিচে নিজের হাতে লেখা একটা অক্ষর লেখা ছিল, প্লিজ অনন্যা, কিছু মানুষের দেখা দরকার, তুমি আজ কোথায় পৌঁছিয়েছো? না করো না প্লিজ অনন্যা। কোনো নাম বা সিগনেচার ছিল না। গাঢ় সবুজ রঙের জামদানি একটা শাড়ি পরলাম, কানে ছোট ছোট ডায়মন্ডের ২টা টপ, আর মুখে সেই শান্ত ভাব যার প্রশংসার কোনো অপেক্ষায় থাকে না। উত্তরা 5 স্টারের হল রুমটা ফিয়ারি লাইট আর বিলাসী আবহাওয়ায় জলমল করছিল। পুরনো সহপাঠীরা সবাই একে অপরকে ধরে চিৎকার করছিল, আর পুরুষেরা একে অপরের গাড়ির মডেল নিয়ে বড়াই করছিল, আর নারীরা বড়াই করছিল নিজের সৌন্দর্য, স্বামী, সন্তান আর বিদেশ ভ্রমণ নিয়ে। আমি রেজিস্ট্রেশন ডেস্কের কাছে পৌঁছানো মাত্রই কে একজন আমার নাম নিয়ে ফিসফিস করলো। তারপর আরেকজন। পুরো রুমের মানুষ যেন হঠাৎ করে আমাকে মনে করতে পারলো। অনন্যা রায়হান না? কতদিন পর? ওকে তো বেশ অন্যরকম লাগছে, একাই এসেছো নাকি? আর শেষের প্রশ্নটা রাফসানের গলা থেকে এসেছিল। না তো কি, কিন্তু ওর গলার কণ্ঠ আমি চিনতে পারি। ও বারের কাছে নেবুগুলো স্যুট পরে দাঁড়িয়েছিল, আগের চাইতে কিছুটা মুটে গিয়েছে, কিন্তু তার ঠোঁটের চেনা হাসিটা এখনো আছে। এমন একটা হাসি যেন এই পৃথিবীর সব ডোমিনেন্স তারই। আর তার পাশে দাঁড়িয়েছিল তার দ্বিতীয় স্ত্রী নাবিলা। পরনে লাল শাড়ি, হাত ভর্তি সোনার চুড়ি পরে আমার দিকে এমন অলস আর কৌতূহল নিয়ে তাকালো যেন রাত্রে ঘুমানোর আগে রাফসান আমার চরিত্রে সবচাইতে কুৎসিত গল্পগুলো শুনে ঘুম পাড়াতো। রাফসান ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসলো। রাফসান বলল, অনন্যা, কি সারপ্রাইজ। আমি হাসলাম। রাফসানের হাসির ধার আরো যেন বেড়েই চলল। রাফসান তখন আমাকে বলল, একাই আসছো সব জায়গায়? আশেপাশের মানুষজন এমন ভাব করছিল জানি তারা কিছুই শুনছে না। তার মানে হলো সবাই কান খাড়া করে আসছে। নাবিলা মৃদু হাসলো আর বলল, আফসান আমাকে বলেছিল তুমি নাকি ভীষণ ক্যারিয়ার ওরিয়েন্টেড। কিছু মেয়ে আসলে ফ্যামিলির চাইতে ফাইলের গুরুত্ব বেশি দেয়। আশেপাশে কিছু মানুষ অস্বস্তির হাসি হাসলো। আমি আমার ক্লাস ব্যাগটা শক্ত করে ধরলাম, দুর্বলতার কারণে নয়, বরং পুরনো ক্ষতগুলো তার মালিককে চেনে বলেই। রাফসান আরেকটু এগিয়ে আসলো, বলল, তুমি আসবে আগে জানালেই পারতে, তোমার সঙ্গে বসার জন্য আর একজন পার্টনারকে ম্যানেজ করে দিতাম। আমি তখন বলি, তোমার অনেক দয়া রাফসান। রাফসান একটু হাসলো, বলল, এটাই তোমার সবচাইতে বড় সমস্যা ছিল, তোমার অতিরিক্ত ইগো। দেখলে তো তোমার অহংকার তোমাকে কোথায় এনে দাঁড় করালো। আমি তার দিকে তাকালাম। এই সেই লোক যার জন্য একটা সময় আমি রাত্রে বালিশ ভিজিয়ে কান্না করতাম। এই সেই লোক যার নাম আমার আইডি কার্ড আর পাসপোর্টে মুছতে গিয়ে বারবার আমার হাত কেঁপেছে, মাসের পর আমি মাস ঘুরেছি। অথচ সে ভাবছে সে যেই জায়গায় আমাকে ফেলে গিয়েছিল আমি সেখানেই থমকে আছি। সে তার গ্লাসটা বাতাসে তুললো, টু ওল্ডস মেমোরিজ, আর আমাদের নতুন জীবনের জন্য। আমরা তো অন্তত পরিবার করতে পেরেছি। নাবিলা তার পেটে আলতো করে হাত রাখলো, সে প্রেগনেন্ট অবভিয়াসলি। পুরো রুমের মানুষ সেটা নোটিস করলো, আর রাফসান ঠিক সেটাই চেয়েছিল। কেউ অভিনন্দন জানালো, কেউ হাততালি দিল। তারপর রাফসান আমার দিকে ঘুরলো, তো অনন্যা, এখনো কি কোনো ছোটখাটো ফার্মে চাকরি করছো? রাফসানের কথা শুনে আমার হাসি পেয়ে গেল। আমি বললাম, ছোটখাটো ফার্ম? কিন্তু সে যদি জানতো, কিন্তু কিছু কিছু জবাব দেরিতে দিলেই বেশি সুস্বাদু লাগে। আমি সংক্ষেপে জবাব দিলাম, চাকরি করছি। সে উত্তর দিল,
ভালো, একাকী মানুষের ব্যস্ত থাকাটাই শ্রেয়। কথাগুলো তীরের মতো যে বিঁধলো, আগের মতো নিষ্ঠুর আর চেনা। আমার তখন মনে হচ্ছিল 1 সেকেন্ডের জন্য আমি সেই 24 বছরের মেয়েটা হয়ে গেলাম, যে একটা রুটি পুড়ে যাওয়ার ভয়ে রাফসানার মায়ের রান্নাঘরে দাঁড়িয়ে কাঁদছিল। আর রাফসান ড্রয়িং রুমে বসে তার বন্ধুদের ফোনে বলছিল, বাদ দাও তো, ফ্যামিলি মেনটেন করা ওর কাজ না। ঠিক তখনই আমার ফোনটা ভাইব্রেট করলো, একটা মেসেজ ঢুকলো, ফিফট আপ, 5 মিনিটে ঢুকছি। রাফসান নামটা দেখার আগেই আমি স্ক্রিনটা লক করে দিলাম। ওইটা খেয়াল করলো, ও হেসে জিজ্ঞাসা করলো, আমি বললাম না। সে তখন হেসে বলল, আহা, কেউ একজন আছে। নাবিলা তখন মৃদু হেসে বলল, ভালোই তো, একটা ব্যর্থতার পর সবারই তো একটা জীবন সঙ্গী দরকার। ব্যর্থতা শব্দটা যেন পুরো সার্কেলের মধ্যে সুগন্ধির মতো ছড়িয়ে গেল, দামি কিন্তু পচা সুবাস। আমি আমার জুসের গ্লাসটা টেবিলে রাখলাম। আমি বললাম, নাবিলা, একটা মেয়ের টিকে থাকার লড়াইকে ব্যর্থতা বলো না, শুধু এই কারণেই যে একটা পুরুষ তার সুবিধা মতো তোমাকে একটা বানানো গল্প বলেছে। নাবিলার মুখের হাসিটা মিলিয়ে গেল, রাফসানের চোখ দুটো শক্ত হয়ে গেল। রাফসান তখন জোরে বলল, মুখ সামলে কথা বলো অনন্যা, সেই পুরনো হুমকি। আমি একটু স্পষ্ট করে কথা বললেই ও এই টোনেই কথা বলতো। আমি উত্তর দেওয়ার আগেই হলে লাইটগুলো নিভে গেল। অনুষ্ঠানের হোস্ট স্টেজে উঠলেন। লেডিস এন্ড জেন্টলম্যান, ডিনারের আগে আমাদের বিশেষ একটা অ্যানাউন্সমেন্ট আছে। আজ রাত্রে প্রধান অতিথি এমন একজন মানুষ যাকে আপনারা নামে সবাই চেনেন। যদিও সামনাসামনি দেখার কোনো সুযোগ হয়নি। পুরো বলরুম একটা গুঞ্জন শুরু হলো। রাফসান সোজা হয়ে দাঁড়ালো, তার মুখে লোভ আর উচ্চ আকাঙ্ক্ষা চকচক করে উঠল। রাফসান নাবিলাকে ফিসফিস করে বলল, ইনি নিশ্চয়ই আরিশ খন্দকার। আজ রাত্রে ওনার সঙ্গে যদি আমি একটা অ্যাপয়েন্টমেন্ট পাকা করতে পারি, তাহলে আমাদের কোম্পানির নতুন প্রজেক্ট ডান। আমি ইন্টারেস্টের দিকে তাকালাম, দরজা এখনো খোলেনি। হোস্ট হেসে বলতে লাগলেন, তিনি খন্দকার, খন্দকার গ্লোবাল ভেঞ্চার্সের বাংলাদেশে বড় এডুকেটর ফাউন্ডের পিছনের মানুষ, এবং আমাদের আজকের বড় ইউনিয়নের স্পন্সর। রাফসান তার সুটের কাপলিং ঠিক করলো, নাবিলা তার শাড়ির আঁচল টেনে নিল। হল রুমের অর্ধেক মানুষ দরজার দিকে তাকিয়ে আছে। হোস্ট শেষের লাইনটা বললেন, কিন্তু ওনাকে স্টেজে ডাকার আগে ওনার একটা ব্যক্তিগত অনুরোধ আছে। উনি বলেছেন উনি কোনো বিশেষ চিফ গেস্ট হিসাবে এখানে প্রবেশ করতে চান না। উনি বলেছেন উনি আজ রাত্রে কোনো চিফ গেস্ট হিসাবে এখানে প্রবেশ করতে চান না, বরং এই 2010 ব্যাচে সবচাইতে স্ট্রং আর সাকসেসফুল মেয়ে স্বামী হিসাবে প্রবেশ করতে চান। রাফসান হেসে তখন ফিসফিস করে বলল, কার ভাগ্য খুলে গেল রে বাবা। ঠিক তখনই বলরুমের বিশাল 2টি দরজা খুলে গেল, আর ভিতরে পা রেখে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী আরিশ খন্দকার পুরো হলের ভিড়ের মাঝে যার চোখ খুঁজছিল, সেটা ছিলাম আমি, অনন্যা। এই গল্পটা দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।